আমার বামেরা একটা থিওরি নিছে আর কি, আমার নাম যেহেতু হিন্দু, পিনাকি ভট্টাচার্য, তাই পিনাকি রয়ের এজেন্ট এই কথা বইলা পিনাকিকে ডিসক্রেডিট করার কৌশল দিচ্ছে, কাজে লাগছে, লাগেনি, লাগবেও না, এটা কিছুই করতে পারবে না এই সমস্ত বইলা। কেন পারবে না? এটা আপনি দেখবেন ওয়াজের মাঠে। ওয়াজ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাবলিক ভয়েস, বাঙ্গু সুশীল এলিটেরা যে যাই বলুক, আপনি ওয়াজের মাঠে প্রাসঙ্গিক তো আপনি সমাজে গৃহীত, আপনি প্রাসঙ্গিক না তো বুঝবেন আপনার কাম শেষ, আপনি জয় বাংলা, আপনার ইমেজ জয় বাংলা হয়ে গেছে। এখন ওয়াজের মাঠে প্রফেসর ইউনূসের জয় জয়কার আপনারা জানেন, আমি আর দেখাইলাম না। প্রফেসর ইউনূস মুরব্বী মানুষ, ওনার বয়স হয়েছে, আমরা চাই উনি আমাদের আয়ু নিয়ে আরো অনেকদিন দেশের সেবা করেন, কিন্তু সবকিছুরই তো একটা লিমিট আছে। ওনার উত্তরসূরি আমাদের একজন খুঁজে বের করতে হবে। কি হইতে পারে প্রফেসর ইউনূসের যোগ্য উত্তরসূরি? এইটা এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন। এখন সবাই তুমুল উত্তেজনা নিয়ে আছে, পিনাকি দাদা কার নাম কয়, কার নাম কয়। হ্যাঁ, ক্রিকেটের লাস্ট ওভারে 6 রান দরকার, এমন টাইমে যেমন সবাই দম বন্ধ করে অপেক্ষা করে তুমুল উত্তেজনায়, আমি দেখতে পাইতেছি একইভাবে সবাই অপেক্ষা করতেছে কে কার কথা বলেন পিনাকি দাদা। উনি আমাদের তারেক রহমান। আমি কেন ওনাকে প্রফেসর ইউনূসের উত্তরসূরি হওয়ার যোগ্য বলে মনে করি না, বহুরার জন্য পার্সিয়ালিটি করি নাই। উনি বাংলাদেশের দুইজন অতি সম্মানিত, উজ্জ্বল, মোস্ট পপুলার রাজনৈতিক নেতার সন্তান। এই দুই নেতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়েছিল। তাই এই পরিবারের প্রতি অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি বাকশালী রাজনৈতিক জনগোষ্ঠীর একটা আস্থা আছে। 2 নাম্বার, উনি নতুন তরুণ প্রজন্মের নেতা, বয়স কম, বাংলাদেশের সিনিয়র আর তরুণ 2 জেনারেশনের মধ্যে ওনার এজ গ্রুপ। উনি 2 জেনারেশনকে কানেক্ট করতে পারবেন, ওনার জুনিয়র যারা, ওনার সিনিয়র যারা। উনি একজন উঁচু মানের সংগঠক, প্রবল নিপীড়নের মধ্যে দলকে টিকায় রাখছেন। আর একটা জিনিস দেখবেন যে নির্বাসন, রাজনৈতিক নিপীড়ন একজন রাজনীতিবিদকে গড়ে তোলে, তার কমিটমেন্টকে শার্প করে। তিনি সে আগুন ঝরা পথে হাঁটছেন। আরো বলা যায়, উনি যেভাবে নিজের সমালোচনা নিতে পারেন, ওনার দলের বুড়াগুলা সেটা নিতে পারেন না। তো যাই হোক, ওনার এত পজিটিভ বৈশিষ্ট্য থাকার পরেও কি উনি নেক্সট সরকার গঠন করে তার নেতা হইলে বা নেক্সট প্রাইম মিনিস্টার হইলে সফল হবেন নেতা হিসাবে? সম্ভবত না, দুঃখজনক ভাবে না, এবং এটা বাংলাদেশের জন্য ডিজাস্টার হবে। কেন না? প্রথম কারণ, ওনার দল বেপরোয়া হয়ে উঠছে। 300 দলের উপর এখন কারো নিয়ন্ত্রণ আছে কিনা কেউ বলতে পারতেছে না। 5ই আগস্টের পর থেকে বিএনপি এমন সন্ত্রাস করতেছে, চাঁদাবাজি করতেছে, দখলদারি করতেছে, যা আগে আওয়ামী লীগ করতো। দেখেন, গত 8 মাসে বিএনপি মোট খুন করছে 61টা। 61 জনের মধ্যে 7 জন আওয়ামী লীগ, 7 জন অরাজনৈতিক মানুষ, 1 জন জামাত, এবং 46 জন বিএনপি করা মানুষ নিজের দলের লোক। এখনো তারা ক্ষমতায় যায়নি। মানুষের মনে তাহলে প্রশ্ন, ক্ষমতায় গেলে কি করবে? এই বিএনপি কি ভারতকে সামলাইতে পারবে? তার সে বয়ান কই? বরং মির্জা ফখরুল বলছে ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে, এবার নাকি এই সম্পর্ক নাকি আরো ভালো হবে। খুবই স্পষ্ট ভাবে বলছে। 71 নিয়ে ভারত যে ন্যারেটিভ তৈরি করতেছে সেটাই এখন বিএনপির ন্যারেটিভ। সেই মুক্তিযুদ্ধের চেতনা, সেই 72-এর সংবিধান, সেই ধর্মনিরপেক্ষতা, সেই অসাম্প্রদায়িকতা, সেই ইন্ডিয়ান ন্যারেটিভ, সেই আওয়ামী ন্যারেটিভ এখন বিএনপির ন্যারেটিভ। সে কিভাবে ভারতকে ঠেকাবে? হাসিনার বিচার হলে মোদী এবং ভারত রাষ্ট্র যে অভিযুক্ত হবে, সেটা শক্ত অবস্থান নিয়ে দাঁড়ানোর বদলে তো আত্মসমর্পণ করে আছে বিএনপি। কেন করছে সেটার অন্য কারণ আছে, সেই আরো আলাপে আমি আজকে গেলাম না। এমনকি জুলাই আগস্ট বিপ্লব নিয়ে ছাত্রদের সাথে তাদের দূরত্ব, সাধারণ জনতার সাথে তাদের দূরত্ব। আমরা তো 24-এ 5ই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলি, সেটাকে বিএনপি দ্বিতীয় স্বাধীনতা বলে স্বীকারই করে না। ছোটখাটো নেতা বলেনি, গুরুত্বপূর্ণ নেতা বলছে। দেখেন, বিএনপিতে কিন্তু এই যে জেনজি, এটা কিন্তু নাই, তরুণ প্রজন্ম নাই, তারা তারুণ্যকে টানতে পারে নাই। মানে ওই দলের বুড়ারা যত বিদায় নেবে ওই দল তত শুকাবে, তার ফ্রেশ রিক্রুটমেন্ট নাই। বিএনপিতে আমি আমার শহর বগুড়ার লিডারশিপের কথা বলছিলাম, অনেকে মাইন্ড করছিলেন, কিন্তু আপনি আশেপাশে খুঁজে দেখেন যে মেধাহীন দুর্বৃত্তরা অনেক জায়গায় নেতৃত্বে বিএনপির। বিএনপি একটা বুদ্ধিজীবী পুল গড়ে তুলতেছে, ভালো, কিন্তু এদের কেউই সে অর্থে পলিটিক্যাল না, রাজনীতি করে আসেনি কেউই, একেবারেই না। মানে রাজনীতি বিষয়টা কি সেটা নিয়ে ধারণা নাই। সেজন্য তাদের বুদ্ধি, তাদের মেধা, তাদের দক্ষতা, তাদের পেশাগত সাফল্য যত বড়ই হোক না কেন, পলিটিক্স
এই সিরিয়াস বিষয়টা ধারে কাছে ওনারা আসতে পারবেন না। তার উপরে একটা ব্যাপার দেখেন, ওনাদের বেশিরভাগই দেশে থাকেন না, লিস্ট দেখেন বেশিরভাগ মানে দু একজন হয়তো দেশে থাকেন। বিএনপির ভেতরে যে এই ইন্টেলেকচুয়াল ভয়েড মানে শূন্যতা, তারেক রহমানকে নিয়ে যে স্নেহার ক্যাম্পেইন হয়েছে না, আওয়ামী লীগ করছে, ইন্ডিয়া করছে, তার ভার এখনো বহন করতেছে তারেক রহমান। ওনার বিরুদ্ধে স্নেহার ক্যাম্পেইনের প্রথম অর্গানাইজ জবাব আমি দিছিলাম ভিডিও কইরা, মনে আছে না, মাস সাতেক আগে। ওনার সেই ইমেজ পুনরুদ্ধার এবং বিশেষ করে পশ্চিমে ইমেজ পুনরুদ্ধার কিন্তু হয়নি এখনো। ওনাকে যে নির্যাতন করা হয়েছিল তা আমেরিকার ইন্ডিয়ার যৌথ পরিকল্পনাতে হয়েছিল, তো সেটা পরিবর্তন হয়েছে কি তাদের মনোভাব আমরা শিওর না, আমরা জানি না। ওনাকে নিয়ে তো পশ্চিমের আগ্রহ দেখি না, ওনার সাক্ষাৎকার ছাপা হয় না পশ্চিমা মিডিয়ায়, উনি পশ্চিমা টিভিতে আসেন না, উনি নিজে লেখেনও না, বলেন কিন্তু লেখেন না। তো তাহলে উনার ইন্টারন্যাশনাল ইমেজ কে তৈরি করবে? আরো বড় কথা আছে, বিএনপি তো 111 ঠেকাইতে পারে নাই, ক্ষমতায় ঠেকাইতে পারে নাই, এখন কিভাবে ভারতের শত্রুতা ঠেকাবে? এখন বিএনপি কইতে পারে ভারতের সাথে শত্রুতা খ্যান করতে হবে। এইখানেই তো আমাদের সমস্যা। আমরা তো হাসিনার মতো স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না। ভারতের সাথে চুক্তিগুলো তো বাতিল করলে ঝামেলা শুরু হয়ে যাবে। আর হাসিনার পরে চুক্তিগুলো যা হাসিনা ভাষায় ইন্ডিয়াকে যা দিছি চিরজীবন মনে রাখবে, সেই চুক্তিগুলো যদি থাকেই তাহলে হাসিনার সমস্যা কি ছিল? একই তো জিনিস চললো, তাই না? মানে ইন্ডিয়ার সাথে চুক্তিগুলো তো বাতিল করতে হবে, ভারতীয়দের বাংলাদেশে চাকরি করতে দেওয়া যাবে না। রাষ্ট্র চালানোর মতো দক্ষ লোক এখন বিএনপিতে আছে নাই। যারা আগে ছিলেন বিএনপির মন্ত্রী ছিলেন তাদের বেশিরভাগই নাই, যারা আছেন তারা অতিবৃদ্ধ। 2026-এ বাংলাদেশ এলডিসিতে মানে স্বল্পোন্নত দেশে উন্নীত হবে। আমরা বৈদেশিক অনুদান পাবো না, ওষুধের প্যাটেন্ট কিনতে হবে, আমাদের অর্থনৈতিক বিশাল চাপের মধ্যে পড়বে। আমরা এটা মোকাবেলা করার মতো এখনো সমর্থ হইনি। আমরা জানি না এটা আমরা মোকাবেলা কেমনে করব। বিএনপি এটা মোকাবেলা করতে সক্ষম? তার উপরে তারেক রহমান এখনো একটা দলের নেতা, জাতীয় নেতা হিসেবে ঠিক কেমন পারফর্ম করবে সেটা আমরা জানি না। বিএনপির 2002 থেকে 2006 সালের শাসনকাল তো ভালো ছিল না। সেই সময়ের একটা লেজিড ট্রমা সেই জেনারেশনের আছে। মানুষ ন্যায্য ভাবেও যদি ওই সময়টাকে বিবেচনা করে তাহলে বিএনপি ভালো মার্ক পাবে না ওই সময়ের জন্য, ওই শাসনের জন্য। আবার উল্টা দিকে বিএনপির নেতা কর্মীরা মনে করতেছে আমাদের দল বড় দল, আমরা রাষ্ট্র চালাবো, ইলেকশন করে আমাদের বা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসানো হোক, সমস্যা কি? এটাও যৌক্তিক, আমি মানি। আমার দেশের জনগণের একটা বিশাল অংশ মনে করে প্রফেসর ইউনূসের সরকার আরো দীর্ঘ সময় থাকা দরকার, কারণ জনজীবনে অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে। এখন এই অবস্থার সমাধান কি হইতে পারে? আমরা সবাই ভাবছি অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা রাজনৈতিক সরকারে উন্নীত হব। এইখানে আমাদের একটা আউট অফ দ্য বক্স সলিউশন চিন্তা করতে হবে। সেটা হইতেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা ট্রানজিশনাল সরকার করব, যা থেকে রাজনৈতিক সরকারের উত্তরণ করব। তার মানে 3টা স্টেপে, ধাপে ধাপে। এই ট্রানজিশনাল সরকার থাকবে হাসিনার টার্মটা যতদিন ছিল ততদিন, মানে হাসিনা যদি ক্ষমতায় থেকে যেত তাহলে যতদিন পরে আরেকটা ইলেকশন হইতো ততদিন। কারা থাকবে এই সরকারে? ফ্যাসি বিরোধী সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত, চরমনাই, নূরের দল, এনসিপি, এমনকি বাম সহ সবাই। ন্যাচারালি আমরা দলগুলোর শক্তি জানি, সেই হিসেবে তারা মন্ত্রী পাবে, মন্ত্রিসভা পুরা হবে। আর উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান। বর্তমান উপদেষ্টা পরিষদের বেস্ট উপদেষ্টারা থাকবেন। এখন বলতে পারেন বেস্ট উপদেষ্টা কিভাবে নির্বাচন করবেন, এইটা কিভাবে বাইর করা যাবে? এটা কঠিন কিছু না, একদম একটা থার্ড পার্টি দিয়ে ইভালুয়েট করা হবে। ধরেন বোস্টন কনসালটেন্সি গ্রুপ, তাকে দিয়ে দিলাম কাজটা। আপনি দেখবেন কিছু মন্ত্রণালয় সুপার পারফর্মিং, আর কিছু একেবারে যাচ্ছে, আর কিছু মাঝামাঝি। যারা সুপার পারফর্মিং তারা থাকবে। এইটা হবে সত্যিকারের জাতীয় সরকার। এইখানেই আমরা আবার সেই জাতীয় ঐক্য গড়ে তুলতে পারবো, যেটা 5ই আগস্টে গড়ে উঠছিল, যেটা জুলাই আগস্ট বিপ্লবে গড়ে উঠছিল। তারেক রহমান একটা মেন্টরিং পাবেন প্রফেসর ইউনূসের। রাহুল গান্ধীকে এই মিরপুরে পাঠানো হয়েছিল প্রফেসর ইউনূসের মেন্টরিং এর জন্য, শিক্ষার জন্য। এই মেন্টরিং তারেক রহমানকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবে। প্রফেসর ইউনূসের সব নেটওয়ার্কের সাথে তারেক রহমান ইন্ট্রোডাকশন হবে, জানবে। আমরা একটা ধারাবাহিকতা পাবো লিডারশিপে, আন্তর্জাতিক রিলেশনের একটা ধারাবাহিকতা পাবো, প্রফেসর ইউনূসের নেটওয়ার্কের একটা ধারাবাহিকতা পাবো। তারেক রহমানের ইমেজ ক্লিন আপ হবে প্রফেসর ইউনূসের সেকেন্ড ম্যান হিসেবে। পৃথিবী চিনবে উনি প্রফেসর ইউনূসের সাথে কাজ করছেন, ট্রাস্ট করতেন প্রফেসর ইউনূস। আবার ওনাকে ব্যর্থতার পুরো দায় নিতে হইল না, ক্ষমতার স্টেক পাইল। এই যে ক্রস এক্সচেঞ্জ হবে এক্সপার্টাইজের নানা দলের সাথে, সেটাই সবাই উপকৃত হবে। বিএনপি যে কমপ্লেন করে জাতি বিভক্ত হয়েছে, তার সমাধান হবে।
জাতি আবার ঐক্যবদ্ধ হবে। এই ট্রানজিশনাল সরকার ফ্যাসিবাদের সব অবশেষ সরাবে। চার্টার বা ম্যান্ডেট কি হবে? নাম্বার, আওয়ামী ফ্যাসিবাদের নির্মূল, ভারতীয় আধিপত্যবাদের অবসান। 3 নাম্বার, সাম্যের সমাজ আর ইনসাফের রাষ্ট্র। সামান্য 4টা। এতে আর্মির কি উপকার হবে? ওয়াকার সাহেব জাতিসংঘের রিপোর্টে আর্মির নাম আসায় উতলা হয়ে পড়ছেন, পড়াটাই স্বাভাবিক। ওনার পূর্বসূরি তার চাকরির নিশ্চয়তার জন্য প্রণব মুখার্জি শরণাপন্ন হয়েছিল, মইনুল আহমেদ। এখন যদি ওয়াকার সাহেব এই বিচার থেকে নিজে এবং তার বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের বাঁচানোর জন্য ভারতের শরণাপন্ন হন, তাতে অবাক হওয়ার কিছু নাই। আমি বলতেছি না যে উনি ভারতের শরণাপন্ন হয়েছেন, কিন্তু আমরা তো ঘরপড়া গরু, সিন্দুরে মেঘ দেখলে তো ডরাই। হয়েছিল তো এরকম কাজ রে ভাই। ওয়াকার সাহেব, আপনার একটা কথা বলি, রাজনীতি একটা অতি সিরিয়াস বিষয়। এটা ম্যানিপুলেট করা যদি আর্মির পক্ষে সম্ভব হতো, তাহলে তো নিয়াজি জিতে যেত, জেনারেল নিয়াজি 1971-এ। মায়ানমারের জান্তারা ক্ষমতা থাকতো, এমনকি হাসিনাও ক্ষমতায় থাকতো, আপনিই রাখতেন। এটাও তো সহজ কাজ না। আর্মির আর জনগণের মধ্যে একটা দূরত্ব আছে, সেটা আপনাকে স্বীকার করতে হবে। সেটা আপনি সিভিল পার্টনারশিপ ছাড়া কমাইতে পারবেন না। আপনি বিজিএফআই নামাবেন, আপনি আপনার এক্স আর্মি অফিসারদেরকে নামাবেন, আপনি আর্মির ইনস্টিটিউশনকে নামাবেন, আপনি এর ওর সাথে লিয়াজও করবেন, এই কইরা আপনি পারবেন না। এভাবে হয় না। ওইখানে আমাদের মতো ক্যারেক্টার লাগবে, আমাদেরকে আস্থা আপনাকে নিতেই হবে। এখন এই জায়গায় সবচেয়ে কার্যকর হচ্ছে প্রফেসর ইউনূসের মতো একজন ইউনিফাইং লিডারশিপের। উনি আপনার ছাতা হইতে পারবেন, উনার লিডারশিপে আপনি বেস্ট ডিলটা পাইবেন আর্মির জন্য। উনি আরো 3.5 বছর যদি থাকেন, আপনার টেনিয়র ঠিক মতো শেষ হবে, জাতিসংঘের ইস্যুতে উনি আপনার আর্মির জন্য বেস্ট ডিল সিকিউর করে দিতে পারবেন। আপনারই তো যে বলা উচিত যে স্যার এরকম হয়েছে, জাতিসংঘের ইয়েতে আসছে, এখন কিভাবে এটাকে আমরা ডিল করব একটু বলেন তো। এইভাবেই তাইলে আপনার টেনিয়রে আর্মি কোনো আলগা বিপদে পড়বে না, আমরাও মেনে নিব সেই বন্দোবস্ত। ইনফ্যাক্ট আমাদের এনগেজ করলে, আমাদের সাথে দূরত্ব কমলে জনগণকে বোঝানোর দায়িত্ব তো আমরাও নিতে পারি রে ভাই। কম হোক বেশি হোক, আমরা তো জনগণকে রিচ করতে পারি। জনগণের অল্প হলেও তো আস্থা আছে আমাদের উপরে, সেটার গুরুত্ব আছে না? এই বন্দোবস্ত শুধু সব স্টেক হোল্ডারদের না, পুরো বাংলাদেশের উপকার হবে। এটা জামাত এবং ইসলামপন্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করবে। প্রফেসর ইউনূসের সাথে একই সরকারে থেকে পারফর্ম করার ইতিহাস এই ইসলামপন্থীদেরকে, জামাত ইসলামকে আগামী 50 বছর ধরে অ্যাডভান্টেজ দেবে গ্লোবালি। এখন দেখেন যে গতিতে এই বয়সে প্রফেসর ইউনূস কাজ করে যাচ্ছেন, তাতে নির্বাচনের আগে উনি কোথায় থামবেন সেটা বলা কঠিন। যখন থামবেন তখন দেখা যাবে তার অ্যাডমিনিস্ট্রেশনের অলমোস্ট সব পজিটিভ কন্ট্রিবিউশনের সাথে তিনি সরাসরি যুক্ত আছেন। যদি তাকে দ্রুত নির্বাচন দিয়ে সরে যেতে বাধ্য করা হয়, তবে সম্ভবত তার এই 1 কি 1.5 বছরের যে শাসনকাল, সেটা হবে জিয়াউর রহমানের পরে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য উজ্জ্বল সময়। দুঃখের বিষয় হলো তার এই বিপুল পরিশ্রম যতটা না দেশকে আগায় নেওয়ার পেছনে ব্যয় হয়েছে, তার চেয়ে বেশি হাসিনার করা ড্যামেজকে ঠিক করতে ব্যয় হয়েছে। যদি এই ট্রানজিশনাল সরকারের এই পরিকল্পনাটা গৃহীত না হয় আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে প্রফেসর ইউনূসকে চলে যেতে বাধ্য হইতে হয়, তাহলে আমাদের রিয়ালাইজেশন কি হবে? উনি চলে যাওয়ার পর আমাদের কিছু রিয়ালাইজেশন তো হবেই। আমাদেরকে ওপেনলি স্বীকার করতে হবে যে এরকম একজন ভিশনারি, দূরদর্শী, স্মার্ট, অনেস্ট এবং কর্মঠ লিডারশিপ আমরা খুব সম্ভবত আর কখনোই পাবো না। এটা হবে আমাদের সবচেয়ে বড় হতাশা। তার কারণটাও আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, তো লোভ ছিল না, কারণ কারো কাছে কোনো কিছু বন্ধক দেওয়া ছিল না। ওনার ক্ষমতায় আসলে কাউকে জীবিকা জ্ঞান নির্বাহের ব্যবস্থা করে দেওয়ার প্রেশার ছিল না। উনি সেলফ মেড ম্যান, ওনার এনাফ সেলফ রেসপেক্ট আছে, এবং সেই কারণেই তার পক্ষে যতটা বোল্ড হওয়া, আনকম্প্রোমাইজিং হওয়া সম্ভব হয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসা কোন লিডারের পক্ষে সেটা সম্ভব হবে না, কোনোদিন হবে না। যেহেতু আসলেই উনি ভদ্রলোক এবং শিষ্টাচারে বিশ্বাসী, সেহেতু তিনি খুবই সংযত আচরণ করছেন। পরিস্থিতির কারণে নিজের টিমও ঠিক মতো ঠিক করতে পারেন নাই এবং কাউকে বাদ দিতে পারেন নাই, এবং এর কারণে পদে পদে লোকজনের অদক্ষতা, নিমখারামি, এই সমস্তকে সহ্য করে কাজ করতে হয়েছে। সেই রিয়েলাইজেশনের পরে, উপলব্ধির পরে জাতি হিসাবে আমাদের জন্য কি অপেক্ষা করবে? এরপরে একটা সর্বগ্রাসী হতাশা আমাদেরকে গ্রাস করবে, জাতিকে। দেশের মানুষের জন্য তার এই অল্প সময় শাসনকাল ছিল একটা ইউনিক অপরচুনিটি, সুপার অপরচুনিটি। এই অপরচুনিটি আর আসবে না জীবনে। বাংলাদেশের ধারে কাছে কোনো ধরনের মেধাবী শাসক কখনো দেখবে না
লিখে রাখতে পারেন। বাংলাদেশিরা তার শাসকদের কাছ থেকে এর সিটে ফোটা অ্যাটেনশন, উদারতা কোনো দিন পাবে না। অপেক্ষাকৃত তরুণদের কথা আলাদা। আমরা যারা জীবনের বেশিরভাগ সময় অলরেডি পেছনে ফেলে আসছি, তারা হয়তো বলবো যে আমাদের জীবনে এর চেয়ে ভালো কিছু আর হবে না। হয়তো এটা আমাদের নিয়তি যে আমাদের শাসন করবে কিছু মধ্যমেধার রাজনৈতিক নেতারা, যারা ভিতরে লোভী, হিংস্র, প্রতিহিংসা পরায়ণ, আর বাইরে চাটুকার আর সুযোগ সন্ধানী, যার দেশের সম্পদ লুট করা ছাড়া আর কোনো উচ্চাসা নাই। তাই আসেন একবার শেষ চেষ্টা কইরা দেখি, আসেন আর একবার ঐক্যবদ্ধ হয়ে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট করে আমরা প্রফেসর ইউনূসকে আরো কিছুদিন আমরা রাখতে পারি কিনা। যদি পারি তাহলে হয়তো দেশটা বাইচে যাবে। আসেন দেশটারে বাঁচাই, সবাই মিলে বাঁচাই, কারণ দেশটা আমাদের সবার। এই দেশটাকে তুলে দিয়ে যেতে হবে পরবর্তী প্রজন্মের হাতে। আমরা আরেকটু ভালো কইরা দেশটাকে তুলে দিয়ে যাই।